নমস্কার, দেখছেন অঙ্কর বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা আবার চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। চলছে 21 জন শিল্পীর একটি সম্মিলিত চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর নাম নিঃশব্দে শিল্পীর ছোঁয়া। অনেকজন শিল্পী রয়েছেন, তাদের প্রত্যেকের কাজের ধরন আর রঙের ব্যবহার সবকিছু একদম আলাদা। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং বিষয় কি, তারা প্রত্যেকে কিন্তু তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের আলাদা আলাদা ধরনের শিল্পের মধ্যে দিয়ে কিছু না কিছু বার্তা পৌঁছে দিতে চাইছেন আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। তো দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। আমাদের সঙ্গে আজকে কিন্তু শিল্পীদের তালিকাটা বেশ লম্বা, তাই ধৈর্য ধরে শেষ অবধি থাকতেই হবে, কারণ অনেক রকম ভিন্ন স্বাদের গল্প রয়েছে, আড্ডা রয়েছে, আর ছবি তো রয়েছেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এক্সিবিশনের আয়োজক শিল্পী শিমশন দাস। শিমশন দাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি প্রথমেই যে প্রশ্নটায় যাব, এই এক্সিবিশন যেটা এখন চলছে এটা নিয়ে যদি একটু দর্শকদের বলে দেন। এখানে মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে নিঃশব্দে শিল্পীর ছোঁয়া। এখানে প্রত্যেকটা শিল্পী যে যার আলাদা আলাদা মাধ্যমের ছবি এখানে করেছে, আর প্রত্যেকের আলাদা আলাদা শিল্পকর্ম। এখানে টোটাল 21 জন শিল্পী এখানে পার্টিসিপেট করেছেন, এবং আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের মধ্যে যিনি গেস্ট আর্টিস্ট হিসেবে যারা ছিলেন তারাও এখানে পার্টিসিপেট করেছেন। বিশেষ করে আমাদের চিরঞ্জিত, যিনি মানে সিনেমা আর্টিস্ট, উনিও এই ছবি দিয়েছেন এবং এই এক্সিবিশনে ওপেনিংয়ে ছিলেন। এবং আরও অনেকে আমাদের মধ্যে সৌরভ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছিলেন, এবং আমাদের মধ্যে দেবাশিস দা, ওনারও পেন্টিং আছে এখানে। এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রকৃত শিল্পী যারা বিভিন্ন অনেক রকম শিল্পী আছে, অনেকে শিল্পী আছে এইখানে কলকাতার বুকে, কিন্তু আমরা এখানে সিলেক্টেড 21 জন শিল্পীকে নিয়ে এই এক্সিবিশনটা করেছি। যেই জিনিসগুলো পুরোপুরিভাবে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন এইখানে যে আদিবাসীদের যে একটা ওরা বাজায় যে বাজনাটা, সেই বাজনাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং এই যে হারিকেন এখানে আছে, এই জিনিসগুলো পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে আবার নতুনভাবে ফুটিয়ে তোলার জন্যই আমার এখানে এই কাজগুলো আমি এখানে দিয়েছি। এই গ্রুপের সঙ্গে এক্সিবিশনের এক্সপিরিয়েন্স বলতে আমার খুবই ভালো হয়েছে যে এখানে অনেকে উপস্থিত হচ্ছে, এবং আজকে পর্যন্ত 3টে ছবি এবং একটি আমাদের স্থাপত্য শিল্প একটি বিক্রিও হয়ে গেছে, আর অনেকে ইনকোয়ারিও করছে। এবং আগামী দিনে আমাদের একটা বড় অফারও এসেছে যে আমরা এই এক্সিবিশনই আমরা একটা করব ব্যাঙ্গালোরে মে মাসে, সেটাও আমরা একটা অফার পেয়েছি এখান থেকে। বেশ, তাহলে আর একটা প্রশ্ন কিন্তু না করলে নয়, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের খবরটা তো আমরা জেনে গেলাম, এরপরে কলকাতায় নেক্সট এক্সিবিশন কবে? এখনো আমি ভেবে উঠতে পারিনি, কারণ পরকে পর হচ্ছে। আর ব্যাঙ্গালোরে আমি, ঋতুপর্ণা, আর হচ্ছে আমাদের সঙ্গে আরেক ভাই আছে সপ্তর্ষি, আমরা 3জনে মিলে এই প্রোগ্রামটা আয়োজন করেছি। তারপরে মানে আমরা একটা প্রোগ্রাম করি বা এক্সিবিশন করি, তারপরে আমরা চিন্তা করি, কারণ যেই কাজটা যখন করি সেইটাকে নিয়েই আমাদের মানে ফোকাসটা সেই দিকেই থাকে। বাংলার শিল্পীরা বাংলার বাইরে গিয়েও জয় করে আসুক শিল্পের যাত্রা, সেটা আমাদের থেকে একদম শুভেচ্ছা রইল। আর অনেক ধন্যবাদ শিমশন দাকে। এক্সিবিশনে কিন্তু শিল্পীর পাশাপাশি আয়োজকও, প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব, সেই সব কিছু ঝামেলার মাঝখান থেকে আমাদের জন্য সময় বার করেছেন। এবং সত্যি কথা বলতে যেভাবে গুছিয়ে বললেন খুব সহজভাবে, এবং ছবির কথা এত সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে তুলে ধরলেন এত কম সময়ে, সত্যিই সেটা প্রশংসনীয়। তাই হোক, আমাদের সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজন শিল্পী আজকে রয়েছেন, একে একে তাদের সাথে কথা বলবো। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও একজন শিল্পীকে। অসাধারণ স্কাল্পচার এবং ইনস্টলেশনের কাজ তার আমরা ইতিমধ্যে কয়েকবার দেখেওছি, আবার দেখছি। শিল্পী কাশ্যপ রায়, নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমে যে প্রশ্নটা না করলে নয়, বারবার করি, তাও এই প্রশ্নটা করতেই হবে, যে এত ইউনিক কাজ এরকম আইডিয়া আসে কোথা থেকে? আইডিয়া তো ফ্রি আছে, সবসময় মাথার মধ্যে কিছু না কিছু ঘুরে বেড়াচ্ছে। আর এই চেস তো হচ্ছে সব থেকে পুরনো গেম, মহাভারত টাইম থেকে আসছে। আর খুব ভালো লাগে, আমাকে চেসটা খুব ভালো লাগে।
আর নাট বোল্টে সবসময় আমাদের অ্যাসেম্বলি হয়, তো এইগুলো স্পেয়ার নাট বোল্ট বেরিয়েছিল, তারপরে কম্পোজ করে এইগুলো আমি কাটিং করিয়েছি। আর বেশ মানে একদম এইরকম ইট মানে যেটাকে আমরা বলি জড় বস্তু, সেই জড় বস্তুকে দিয়ে প্রাণ ফুটিয়ে তোলারও বেশ কয়েকটা চেষ্টা আমরা আশপাশে দেখতে পাচ্ছি আপনার Thank হাতে। you. এর গল্প কি? এই গল্প মানে আগে অনেক সিনেমা দেখতাম, এইটা ইন্সপায়ার হয়েছে ফ্রম 20,000 লিগস আন্ডার দ্য সি। আর মাছকে খুব ভালোবাসি। আর কত রকম মাছ দুনিয়াতে আছে, মানুষ তো দু রকম হয়, কিন্তু মাছ তো হাজার রকম মাছ হয়। তো আমি এদিকে হর্স ফিশ বানিয়েছি, আর এদিকে শাক বানিয়েছি, হ্যামারহেড শাক বলে এটাকে। আচ্ছা, এই হ্যামারহেড শার্কের যে কনসেপ্টটা সেটা কিন্তু অসাধারণ, কারণ সত্যি সত্যি হ্যামারহেড। হ্যামার দিয়েছি, অ্যাকচুয়ালি দুটো হ্যামারকে কাটিয়ে অ্যাসেম্বল করলাম, অ্যান্ড ইউ গট টু মেক ইট মোর লিটারাল, মানে ইন দ্য ফর্ম। এই যে শিল্পীর হাতে প্রাণ প্রতিষ্ঠা করার যে ক্ষমতা একটা থাকে, সেটা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ করে নিয়েছেন এই কাজগুলো থেকে, শুধু এটাই বলতে হয়। আর এখানে দেখবেন এই শাক মানুষকে খেয়ে নিয়েছে, আপনি কাছে দেখবেন সব মানুষকে খেয়ে নিয়েছে, কেন শাকের পেট খুব বড় হয় তো। অসাধারণ কাজ, আর তার সঙ্গে শিল্পীর অসাধারণ এক্সপ্লেনেশন। তবে আর একটা প্রশ্ন শেষে না করলে নয়, সেটা হচ্ছে এক্সিবিশনে বেশ সিনিয়ররাও রয়েছেন, আবার জুনিয়র আর্টিস্টরাও রয়েছেন, মানে বয়সী জুনিয়র। তো এরকম একটা বেশ মিক্স নিশ্চয়ই একটা ব্যাপার। তো কেমন হচ্ছে এক্সপিরিয়েন্স? আর্টিস্টের কোনোদিন ইগো থাকতে পারে না, আর্টিস্ট সবসময় চিন্তায় থাকে, টেনশনে থাকে, অ্যান্ড উই অল ওয়ান ফ্যামিলি। আমাদের মধ্যে কোনো কম্পিটিশন ভাবটা নেই। আর সত্যি এই একসাথে এক ফ্যামিলি বলেই আজকে এত অসাধারণ এক্সিবিশন এত গুছিয়ে এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করাটা পসিবল হচ্ছে। কাশ্যপবাবুকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে কিন্তু সঙ্গে থাকা শিল্পীদের লিস্টটা বেশ লম্বা, সবারই আলাদা আলাদা গল্প আছে, সবার আলাদা ধরনের কাজ আছে, সেই নিয়ে কথা আছে। তাই জন্য শেষ অবধি কিন্তু এপিসোডটা দেখতেই হবে, কারণ প্রত্যেকের কাজের ধরন থেকে শুরু করে তাদের কাজের বার্তা, কাজের মধ্যে দিয়ে তারা যে বার্তাটা দিতে চাইছেন একেবারে আলাদা আলাদা রকমের। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে যাকে পেয়েছি তিনি কিন্তু এই গ্রুপের বোধহয় সর্বকনিষ্ঠ শিল্পী। আমাদের সঙ্গে রয়েছে শিল্পী সুবীর সরকার। সুবীরকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, এর আগেও সুবীরের সাথে আমাদের বেশ কথোপকথন হয়েছে, অনেক গল্প শুনেছি, কাজের গল্প শুনেছি, কাজের ব্যাখ্যা শুনেছি, কিন্তু সেগুলো দেখেছিলাম একদম অন্যরকম কাজ, একদম ইনস্টলেশনের ওপরে ভীষণ মডার্ন থিঙ্কিংয়ে এবং টেকনোলজিকে ইউজ করে কাজ। সেই জায়গায় আজকে দেখতে পাচ্ছি বেশ মনোরম কিছু প্রাকৃতিক দৃশ্য, যেটা জল রঙের মধ্যে তুলে ধরা। তো এই সব রকম কাজই করা হয় তাহলে? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি আসা তো পেন্টিং থেকেই, মানে ওয়াটার কালারটাই প্রথম শেখা শুরু, তারপর অ্যাক্রিলিক অয়েল করতে করতে একটু এলাম ব্রেক করা দরকার, সেখান থেকেই যেগুলো আপনি বলছেন যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের কাজ সেগুলো। তো সেইখান থেকে পরপর অনেকগুলো এক্সিবিশন হয়েছে, 16তেও হয়েছে। তো তাহলে এবার একটু যদি ব্রেক করা যায়, মানে যেখান থেকে আমার শুরুটা সেটাকে যদি শো করা যায়, সেই জন্য ওয়াটার কালার বেশ বড় সাইজেরই চেষ্টা করেছি। আমার 16তে একটু ছোট ছিল, তো এবারে 3টে কাজই একটু বড় দিয়েছি, এবং 3টেই 3 রকম প্রাকৃতিক মনোরম যেটা বলছেন সেটাকে ঘিরেই করা। একটা তো ট্রাম, যেটা আমাদের মানে হার্টবিট অফ ক্যালকাটা, এটাই আমার টাইটেল ছবি। এই ট্রামটা আমরা ভুলে যাচ্ছি বা কোনোভাবে থাকছে না, কিন্তু এই ট্রামই একসময় আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ছিল সবচেয়ে বড়। মেট্রো, ট্রেন, বাস এগুলোর থেকেও ট্রাম অনেক বড় জায়গা ছিল, সেটা আজ নেই। তো সেটা থেকেই এটা ছবিটা করা। আর তারপরে দুটো পাহাড়, একটা নেপালের ছবি, একটা দার্জিলিং উইথ কাঞ্চনজঙ্ঘা, সেই প্রাকৃতিক যে আমাদের পাহাড়ের সৌন্দর্য সেটা। এই যে শিল্পীরা কিন্তু কোথাও গিয়ে যে বারবার প্রকৃতির ছবি তুলে ধরা, আমাদের ঐতিহ্যের ছবি তুলে ধরা, তার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃতির বার্তাটা দিয়ে থাকেননি। আর সেটা আমাদের জন্যই, কারণ প্রকৃতি আমাদের, আর আমরা যদি সমবেতভাবে তাকে না বাঁচাই আমাদেরই দুর্দিন আসতে চলেছে। যাই হোক, ছবির গল্প তো শুনলাম, এখন অবধি এই এক্সিবিশনে এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ সবাই যদি এক মনোভাব না হয় তাহলে গ্রুপ হয় না। প্রথম কথা, এটা গ্রুপ এক্সিবিশন করতে গেলে সবাইকে এক হতে হয়। তো এই গ্রুপে তো অবশ্যই আছে, কারণ এই গ্রুপে আমি এটা সেকেন্ড বার। আশা করছি আরো গ্রুপ, এই গ্রুপের সাথে আরো এক্সিবিশন করব।
তো সবাই সত্যি বন্ধুর মতো, কেউ কারো কম্পিটিটর নই, সবাই সবার কাজকে রেসপেক্ট করি, এটাই দরকার। নেক্সট এক্সিবিশন এরপর 16ই টার্গেট করছি, তো একটু টাইম লাগবে। এবছর 16টা একটু এআই নিয়ে কিছু বলার, যেটা আগের বারেই বলেছিলাম 26-এ এআই বলবো। তো সেটার জন্য প্রিপারেশন চলছে, অনেক পড়াশোনা দরকার, সেটাও চলছে। তো সেটার জন্য একটু টাইম নিয়ে একাডেমিতেই 16তেই হবে। বেশ, অনেক শুভেচ্ছা রইলো। মানে এআই নিয়ে আর্ট এক্সিবিশন, যেখানে বারবার প্রশ্ন উঠছে যে এআই নাকি আর্টিস্টকে রিপ্লেস করে দেবে, সেখানে এআইকে নিয়েই আর্ট এক্সিবিশন। হ্যাঁ, একদম অন্য রকম কনসেপ্ট। আর এক্ষুনি শিল্পীর মুখ থেকে তো শুনলেনি, বাকিটা আশা করা যায় আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। তবে সুবীরকে অনেক ধন্যবাদ, এক্সিবিশনের মধ্যে একজন ব্যস্ত শিল্পী এতক্ষণ ধরে কথা বললেন, আর ওই যে ভীষণ গুছিয়ে ভীষণ সুন্দরভাবে কথাগুলো তুলে ধরলেন। তবে আমাদের সাথে একটু আগে যা বললাম, আজকে কিন্তু শিল্পীর লিস্টটা বিশাল বড়, অনেকজন শিল্পী রয়েছেন। চলুন পরপর এবার একে একে তাদের বাকিদের সাথেও কথা বলে নিই। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আরো একজন শিল্পী অভিষেক চক্রবর্তীকে। তবে ইতিমধ্যে প্রথমেই গ্যালারিতে ঢুকে যেটা চোখে পড়ছে, অভিষেকদার কাজের মধ্যে ইউনিক বিষয়, একদিকে চারকোল রয়েছে, একদিকে কালার ছবি রয়েছে, দুটোতেই কিন্তু বেশ একটু সুন্দর করে অ্যাবস্ট্রাক্টের ছোঁয়াটা রয়েছে। তো যাই হোক, সেটা নিয়ে সরাসরি শিল্পীকেই প্রশ্ন করি। এই যে একদম একটু ইউনিক স্টাইল, নিজের মতো করে, এই স্টাইলটা ডেভেলপ করার পেছনে গল্পটা কি? গল্প নতুন কিছুই না, গল্প হচ্ছে নতুন ধারা, যেটা নাকি আমাদের সবসময় সহজাতভাবে আসে, সেটাকে খুঁজে পাওয়া। এই দুটো কাজ হচ্ছে গিয়ে টেম্পারাতে। এটা টেম্পারার মধ্যে এই বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে ইমপ্রিন্ট অফ দ্য সোসাইটি, যে বহু বছর ধরে, মানে বছর পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে যে একটা সোসাইটির এভলিউশন হচ্ছে, তার যে চেঞ্জ যেটা হচ্ছে, সেই চেঞ্জটার বিভিন্ন রকমের ছাপ, বিভিন্ন রকমের প্রভাব আমাদের মনস্তত্ত্বে, আমাদের জীবনযাত্রায় কিভাবে পড়েছে। কখনো কখনো কিছু কিছু মোটিভ দিয়ে আমরা দেখিয়েছি, সেটা সিঁড়ি আছে, তারপর অনেক ছোট ছোট মোটিভ রয়েছে, যেগুলো নিয়ে কি আপনার আলো পড়লে বেরিয়ে আসে, আলো না থাকলে সেটা আপন মনে থাকে। তো সেটার একটা অন্য রকমের মায়াজাল তৈরি করার চেষ্টা করেছি। আর এই চারটে কাজ হচ্ছে গিয়ে আমার চারকোলে কাজ। আর আমি কবিতাও লিখি, আমার লেখার বইয়ের তিনটে ইলাস্ট্রেশন। আর এই কাজটা মূলত, এটা হচ্ছে গিয়ে একটি বইয়ের প্রচ্ছদ। এই বছরের বইটি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমার রিলিজ হয়েছে। তো সমাদৃত হয়েছে অনেক গুণী মহলে, তারা পছন্দ করছেন। আর দুটো ভিন্ন ধারার কাজ বলে কিছু নয়। ওই পিকাসো একটা কথা বলেছিলেন না, ভাঙতে হলে গড়তে জানতে হবে। তো ডিস্টরশনটা আসে যখন নাকি কনস্ট্রাকশনের জায়গাটা সুদৃঢ় হয়। তো ব্যাক টু বেসিক্সে গিয়ে আমার মনে হচ্ছে সেই রসটা আমি আবার পাচ্ছি। বাট তার মানে এই নয় যে আমার যে মেন যে ধারা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আমার টেম্পারা। ওটা আমার চিরকালীন ভালোবাসা। তো আমি গণেশ পাইনের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত। গণেশ আলুয়ের ছবি দেখলে যে কোনো সময় আমি কেঁদে দিতে পারি, কেননা অদ্ভুত একটা ফর্ম, অদ্ভুত একটা গঠনশৈলী তার মধ্যে মূর্ত, এবং আমি চেষ্টা করি সেভাবে কিছু বলার। অনেক ধন্যবাদ। আর এই যে শিল্পীরা যখন এইভাবে ছবির মধ্যে দিয়ে এক্সপ্রেস করেন, আর এই যে একটু আগে আর একটা কথা বললেন যে চাকরি জীবনটাকে বজায় রাখার পাশাপাশি লেখা আর আঁকা, এই দুটোকেও সমান তালে বজায় রেখেছেন। আর সেই মুক্ত মনের প্রকাশ হচ্ছে এই রকম ভিন্ন ভিন্ন ধরনের ছবি, সবটা মিলে অসাধারণ বিষয়। আর আরও একবার ওকার বাংলার তরফ থেকে শিল্পীকে অনেক ধন্যবাদ। তবে এই যে বললাম এক্ষুনি, আমাদের সাথে কিন্তু আরও বেশ কয়েকজন শিল্পী রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে, আর এক্সিবিশন চলছে 21 জন শিল্পীর একটি গ্রুপ চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীর নাম নিঃশব্দে শিল্পীর ছোঁয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সাত্তকী সেনগুপ্ত। নমস্কার সাত্তকী বাবু, ওকার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করবো, একদম তো অন্য ধরনের কাজ, অন্যরকম রং সিলেকশন, নিজস্ব একটা টান রয়েছে কাজের, পুরোপুরি নিজের স্টাইল অ্যাডাপ্ট করা, এই জার্নিটা কেমন ছিল? আসলে বিষয়টা হচ্ছে, এই নিজস্ব স্টাইল একটা অ্যাডাপ্ট করতে হবে, এটা সমস্ত শিল্পীরই বোধহয় একটা টার্গেট থাকে জীবনে। আর রিয়েলিস্টিক কাজ করতে করতে হাত না পাকালে বোধহয় এই ভাঙাটা হয় না। সুতরাং আমিও রিয়েলিস্টিক কাজ করতে করতে একসময় ওটা স্বতঃস্ফূর্তভাবেই ভাঙে, এবং ভাঙে বলেই তারপরে আস্তে আস্তে ক্রিয়েটিভ পেন্টিংয়ে অনুপ্রবেশের অধিকার পাই আমরা। সেটা আমি করেছি, এবং করে তারপর আমার ক্রিয়েটিভ পেন্টিং বেরিয়েছে। তবে সবথেকে যেটা ইন্টারেস্টিং, যেটা সমস্ত শিল্পীদের বোধহয় চেতনার মধ্যে থাকে, সেটা হচ্ছে যে
আমি যে সময়ে যে সমাজে দাঁড়িয়ে আছি, আমার সময়কে আমার সমাজকে কিভাবে তুলে ধরবো, এটা কিন্তু আমার বিষয় ভাবনা। এবং আমি সবসময় চাই আমার সময়টাকে, আমার সমাজটাকে, সমাজের অরাজকতাকে এবং তার প্রতিবাদ স্বরূপ আমার পেন্টিংকে তুলে ধরতে। সুতরাং আমার যে সমস্ত পেন্টিং, সেগুলো নয় প্রতিবাদ, নয় একটা ভাবব্যঞ্জক, সেইটারই অভিব্যক্তি। আচ্ছা, যখন এই যে কথার মধ্যে দিয়ে শিল্পীর দায়িত্বটা ফুটে উঠলো সমাজের প্রতি, তার চারপাশের প্রতি, এই জায়গা থেকে একটা প্রশ্ন বলবো না, এটা অনুরোধ। এই যে একজন শিল্পী হিসাবে যে সিচুয়েশনে আমাদের, সেটা সমাজের হোক, আমাদের পরিবেশের হোক, বা আমাদের জিও পলিটিক্সের হোক, যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, সেই সিচুয়েশন থেকে একজন শিল্পী হিসেবে দর্শকদের কাছে আপনার কি বার্তা? দর্শকদের কাছে বার্তা বলতে এইটুকুই যে মূল শিল্পের জায়গায় যে শিল্পীর যে সমাজ চেতনা, সমাজবোধ থাকে, সেইখানে আরও মনোনিবেশ করার অনুরোধ রইল। কারণ এখন অধিকাংশই দর্শক খুব কিছু রিয়েলিস্টিক ধর্মী স্টাডি ওয়ার্ককেই শুধুমাত্র শিল্পের এখতিয়ারভুক্ত করে রেখেছেন, তার বাইরে বেরোতে পারেন না। সুতরাং তার বাইরে যে সমস্ত কাজ হচ্ছে, যেগুলো আমাদের সমাজকে তুলে ধরছে, সমাজের দূষিত, কলঙ্ক, নগ্ন অধ্যায়গুলোকে তুলে ধরছে, প্রতিবাদ হিসাবে তুলে ধরছে, সেইগুলোকে বুঝতে হবে, জানতে হবে এবং সেইগুলোকে ভাবতে হবে। অনেক ধন্যবাদ সাত্তকী বাবুকে। আর এই যে এত সুন্দর করে একজন শিল্পী, তার যারা দর্শক, তার যারা অডিয়েন্স, তাদের কাছে একটা বার্তাকে তুলে ধরলেন, এবং সত্যি আমাদের সবার কিন্তু বিষয়টা ভাবার দরকার, কারণ চারপাশটা তো আমাদেরই, অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে এবং প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা এবার যাই আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আমাদের সঙ্গে এখন রয়েছেন শিল্পী সপ্তর্ষি নন্দী। এর আগেও কিন্তু সপ্তর্ষি বাবুকে আমরা একদিন পেয়েছি ওঙ্কারে, এবং ওনার কাজ বেশ অন্যরকম, তবে আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা একেবারে আলাদা। তো এটা নিয়েও কথা হবে। তার আগে সপ্তর্ষি বাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, গ্যালারিতে ঢুকেই অসাধারণভাবে চোখে লাগছে ছবিটা। তো এই ছবিটার পেছনের গল্পটা যদি একটু আমাদের শোনানো যায়। পেছনের গল্প বলতে সেরকম আমি গল্প বলতে ওরকম কোনো গল্প নেই ছবিটাতে। বেসিক্যালি বেনারসে গিয়েছিলাম আমি, তো বেনারসে ওখানকার ভাইব নিয়ে কাজ করা। আজকে বেনারসে কীরকম রয়েছে মন্দির, বেনারসের বিল্ডিং কীরকম, বেনারসের যে মানে ঘাটের কিছু কিছু পরিষ্কার জায়গাও রয়েছে, কিছু কিছু অপরিষ্কার জায়গাও রয়েছে, এত কনজাস্টেড, এত কিছু, তার মধ্যে থেকে সব কিছুই একসঙ্গে একটা ঘাটের মধ্যে এক্সপ্লেন করাও মুশকিল। তো বেনারসের ঘাট নিয়ে কাজ এই মুহূর্তে বেসিক্যালি এটা একটা সিরিজের ওপর কাজ চলছে আমার। তো এই সিরিজের উপরে প্রচুর কাজ রয়েছে, পরবর্তীকালে আরও কাজ হবে এই সিরিজের ওপরে। এবং বেনারসের প্রচুর সাধু সন্ত এরা রয়েছে, এদেরকে নিয়েও প্রচুর কাজ করবার ইচ্ছে রয়েছে। এর আগে সিরিজ যেটা ছিল সেটা কলকাতার ওপর সিরিজ ছিল, এখন বেনারসের সিরিজের ওপর আমি নতুন করে কাজ শুরু করেছি। পরবর্তীকালে আরও অনেক অন্যান্য সিরিজ নিয়ে কাজ করবার খুব ইচ্ছে রয়েছে। এই যে একদম অন্যরকম একটা কালার কম্বিনেশন ছবিটায় দেখতে পাচ্ছি, তো এই কালার কম্বিনেশনে করার কথাটা এলো কিভাবে মাথায়? বেসিক্যালি এই কালার কম্বিনেশনে করার বক্তব্যটা এলো হচ্ছে, আমি বেসিক্যালি মনোক্রমে কাজ করতে খুব ভালোবাসি। মানে মনোক্রমে কাজ করব এবং তার মধ্যে থেকে কোনো একটা বিষয় বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা থাকবে, যেটা হাইলাইট হবে। তো এই ছবিটাতেও তার কোনো ব্যতিক্রম নেই। আমি এই ছবিটাতেও সেরকমই কিছু করার চেষ্টা করেছি। তো পুরো কাজটাই মনোক্রমে করা রয়েছে। তার সঙ্গে যেমন এই বিল্ডিংটা একটু হাইলাইট, এটা একটু হাইলাইট, এর সঙ্গে ব্যালেন্স করার জন্য এখানে হাইলাইট করতে হচ্ছে। এই টোটাল জায়গাটা সঙ্গে ব্যালেন্স করার জন্য ছবির বাঁ দিকটা কিছুটা হাইলাইট করতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েই এই মনোক্রোম কালার আমি ইউজ করেছি। আর পার্টিকুলার যদি বলেন যে এই কালারটাই কেন ইউজ করেছি, তো এই কালারটা বেসিক্যালি আমার খুব মনের কালার আর কি। তো এই কালারটাকে আমার পার্সোনালি খুব পছন্দের কালার একটা। তো এটা বেসিক্যালি থ্যালোট আর কি, সেই কালারটার নাম। তো এই কালারটা দিয়েই বেসিক্যালি আমি প্রচুর কাজ করেছি। এর আগে সিটিস্কেপের কাজ সেগুলোও প্রচুর করেছি, বেনারসের কাজও প্রচুর করেছি, এটা তারই মধ্যে একটা। সত্যি মানে এই যে একদম অন্য রকম রঙের মধ্যে দিয়ে যখন কোনো বিষয়কে ফুটিয়ে তোলা হয় না, তখন কিন্তু সেখানে যেমন শিল্পীর আবেগটা প্রকাশ পায়, তেমন কিন্তু আরও বেশ কিছু অন্তর্নিহিত অর্থ তার মধ্যে ইনভলভ হয়ে যায়। অসাধারণ একটা কাজ দেখলাম। আর সপ্তর্ষিদাকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। খুব সুন্দর একটা ছবি এবং আরও সুন্দর তার বিশ্লেষণ। তবে হ্যাঁ, এবার কিন্তু আমরা এপিসোডের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের
আমাদের শেষ দুজন শিল্পী, এবার চলুন একে একে তাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপের আরও একজন শিল্পী প্রণব নন্দী। ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত। আর প্রথমে যে প্রশ্নটা না করলে নয়, একেবারে অন্য ধাঁচের 3টে কাজ দেখতে পাচ্ছি, তো এই কাজগুলো নিয়ে সরাসরি আগে গল্প শুনবো। কাজগুলো বলতে গেলে এটা হচ্ছে সুরিয়ালিজম স্টাইল বলা হয় পেন্টিংগুলোকে। তো এখানে যে ছবিটা বোঝানো হয়েছে যে একজন মানে আত্মকথা, একজন কর্মীর বা একজন শ্রমিকের যে আত্মকথা, সেই আত্মকথাটাকে বোঝানো হয়েছে যে একজন মানুষ তার পেটের দায় বা সংসার চালানোর জন্য সে কতটা কষ্ট বহন করে। পেটে সে খাবার না খেয়ে পেটে পাথর রেখে মাথায় সে ভারীটাকে ওজন বহন করে সেই অর্থ উপার্জন করে সে সংসার চালাচ্ছে, পরিবারকে চালাচ্ছে। কিন্তু সমাজে তাদের যে কোনো মূল্য নেই। কিন্তু তাদেরকে মনে রাখার জন্য, তাদের আত্মকথাটাকে ভুলে যাওয়ার জন্য আমি এই ছবিটাকে তৈরি করেছি সুরিয়ালিজম স্টাইলে। এদিকে বেশ একটা অন্যরকম ছবি দেখতে পাচ্ছি সিংহাসনের, এটার পেছনে গল্প কি? এটা হচ্ছে একটা রাজতন্ত্র, যার টাইটেলটা হচ্ছে মোনার্চি। তো এখানে বোঝানো হয়েছে যে মহাভারত থেকে যে সমস্ত আমাদের রাজতন্ত্র রাজনৈতিক যে ঘটনা তৈরি হয়েছে, পাশা খেলা, বিশেষ করে পাশা খেলাটা, সেই পাশা খেলা এখনও পর্যন্ত আমাদের কিন্তু সমাজে বর্তমান। মানে সিংহাসনে যদি কোনো মানুষ যদি বসে, মানে সেই পুরাণকাল থেকে যা হয়ে আসছে আজও পর্যন্ত, তার যে একটা রূপ পরিবর্তন ঘটে, সেই রূপটাকে আমি দেখিয়েছি। মানে সে যে দাবার ছকে আমাদেরকে সে খেলছে এবং তার মধ্যে আমরা বাধা পড়ে যাচ্ছি, সেই জায়গাটা আমি বুঝিয়েছি এই জায়গার মধ্যে। যে সিংহাসনে বসলে তার হিংস্রতা বেরিয়ে আসে, ভালো মানুষটা তার আগে ছিল, তারপরে তার পরিবর্তন ঘটছে, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এটা তো বেশ গ্রুপ এক্সিবিশন, অনেক বয়সের শিল্পীরা রয়েছেন, প্রত্যেকের কাজের প্যাটার্নও আলাদা একদম। এক্সপিরিয়েন্স কেমন এখানে? এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে যিনি অর্গানাইজ করেছেন শিমসন্দা, খুব ভালো প্রোগ্রাম করেছেন, আমাদের এক্সিবিশন করেছেন, বহু মানুষ এখানে দেখছেন, ভিজিট করছেন, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। চাই আগামী দিন এরকম ভালো এক্সিবিশন হোক। অনেক ধন্যবাদ। আর সত্যি এই যে একদম অন্যরকমভাবে মানুষের কথা, প্রান্তিক মানুষের কথা এবং তাদের যন্ত্রণার কথা যখন শিল্পীর তুলির মধ্যে দিয়ে ফুটে ওঠে, সেটা বোধহয় আলাদাই মাত্রা পায়। আমাদের কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আর একজন মাত্র শিল্পী রয়েছেন, চলুন এরপর তার সাথে কথা বলি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আজকের এপিসোডে আমাদের সঙ্গে যিনি শেষ শিল্পী আছেন, তাকে শিল্পী ঋতুপর্ণা চন্দ্র। ঋতুপর্ণাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, তোমার ছবিতে আগেই যেটা চোখে পড়ে, একদম অন্যরকমভাবে রঙের ইউজ আর একটা লাইট চোখে পড়ে, তো এই কনসেপ্টের পেছনে কী গল্প? আমার মূলত হচ্ছে আমি গত বছর 2025 2024 অবধি আমি শেষ মেনলি লাইন ড্রয়িংয়ের উপরে কাজ করতাম, ফোকাস করতাম। ডাম্প কালার, যেটা একটু চোখে কম লাগবে, সেই কালার বেশি ইউজ করার চেষ্টা করতাম। 2025 থেকে অল অফ আ সাডেন আমার মনে হলো যে না, আমার কালার প্যাটার্ন, কালার প্যালেটটা শুড বি চেঞ্জড। তো আমি কালারটা চেঞ্জ করতে শুরু করলাম, তখন এই ধরনের ভাইব্রেন্ট কালার্স ইউজ করলাম। আর তার সাথে কি হয়েছে কি, আমি কালারটা ভীষণ প্লেফুলি চালাতে সুবিধা হয় আমার। মানে আমি একদম ব্রাশে কালার নিয়ে আমি আমার নিজের মতো করে, সেখানে কোনো রকম ব্যাকরণ থাকে না। ব্যাকরণ ছাড়াও তো ছবি করা যায়, সেটা সকল শিল্পীর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ব্যাকরণটার থেকে বেরোনোটা কিন্তু অনেকটা বেশি শক্ত। তো সেই জন্যই এই ধরনের ভাইব্রেন্ট কালার্স, যেই কালার্সগুলো প্রত্যেক মানুষের কাছে ভীষণ অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। যেরকম প্রত্যেকেই চায় যে তার নিজের বাড়ির দেওয়ালে যখন একটা ছবি সে হ্যাং করবে, তো হ্যাং করার সময় কি হয়, আমরা তো কখনো একটা খুব ডাল কালার্স, সেই সমস্ত কালারের পেন্টিং ঝোলাতে পছন্দ আমি তো নিজে করব না। তো আমি যদি না করি, সেও তো যে ব্যক্তি টাঙাচ্ছেন তার কাছেও যদি ওই পেন্টিংটা দেখে কোনো গুড ভাইবস বা একটা প্রত্যেক দিনের রোজ ঝলমলে ব্যাপারটা না থাকে, তাহলে কেন সেটা কোনো রিফ্লেকশন তার পক্ষে প্রযোজ্য হবে? এটাই হচ্ছে মেন থটস। আর এখানে আমি যেটা শুরু করেছি এই সিরিজটা, সেটা হচ্ছে ল্যাম্পস অ্যান্ড আমাদের যে হেরিটেজ। আমরা ছোটোবেলায় যেগুলো দেখতাম, যে বিভিন্ন লম্ফের আলে পড়া, হ্যারিকেন, এই সমস্ত জিনিসগুলো আমরা খুব বেশি দেখেছি। বর্তমান জেনারেশনের কাছে এটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। তো এই জিনিসটা, আর আমার বিগত কয়েকটা এক্সিবিশনে আমি যেরকম ব্রিটিশ পিরিয়ডিক যে সমস্ত লাইটস ছিল, স্ট্রিট লাইটস, এইগুলোকে আমি ইউজ করার চেষ্টা করেছি। তারপরে আমাদের খুব পুরনো বাংলার ঐতিহ্য যেটা ছিল, বিভিন্ন হ্যাঙ্গিং লাইটস থাকতো তখনকার দিনে, যেটা আমরা ঝাড়বাতি বা ঝাড় লণ্ঠন হিসেবে যেগুলোকে দেখে এসেছি।
তো ওই সব সিরিজের উপরে এই পেন্টিংটা এখানে আমি দিয়েছি। আর আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আমি যেটা বিশেষত খুব বেশি করি, যেটার বাজারগত চাহিদাও খুব বেশি, লোকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে করে, যেটার কি বলবো, বিভিন্ন কালার ভাইব্রেন্সি লোকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে এখনকার দিনে। আমাদের জীবনটা আস্তে আস্তে মোবাইলের মধ্যে বদ্ধ হয়ে যাচ্ছে, তো সেখান থেকে আমরা যখন একটা অফলাইন কোনো জিনিস যেটা খুব ঝকঝকে চকচকে, সেটা দেখতে সবাই খুব পছন্দ করছেন। আচ্ছা, সিমশনদার সাথে তো অনেক দিন ধরেই কাজ হচ্ছে, এই এক্সিবিশনে পার্টিকুলার কেমন এক্সপিরিয়েন্স? এই এক্সিবিশনে মূলত আমি কোঅর্ডিনেট করছি এই প্রোগ্রামটাতে। আর এই প্রোগ্রামটার সাথে সাথে আমাদের যে কাজ করার যে একটা সামঞ্জস্য বা কাজ করার মধ্যে যে একটা লাইন আপ, যেটাকে বলা হয় আমরা মনের সাথে মন যুক্ত করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভীষণভাবে মানসিকভাবে আমরা হয়তো কেউ কোনো জিনিসটার প্রয়োজন সেটা বলতে হয় না, বিশেষত মানে আমাদের যা কিছু হয় আমরা সিমচন্দা আমার প্রবলেম হচ্ছে বা আমি সেই প্রবলেমটা সিমচন্দার হচ্ছে সেটা বুঝে যাই, অটোমেটিক একটা এই যোগসূত্র তৈরি হয়ে গেছে। আমি সিমচন্দা আর সপ্তর্ষি নন্দী তিনজনে আমাদের যে একটা প্যারালাল ওয়ার্ক, সেইভাবে আমরা কাজটা করে যাচ্ছি। এবং আগামী দিনে আমাদের কর্ণাটকা চিত্রকলা পরিষদ থেকে আমাদের একটা আমন্ত্রণ জানানো হয়েছে মে মাসে, আগামী 11 থেকে 17 মে। ওখানে আমরা গ্যালারি 1 অ্যান্ড গ্যালারি 2-তে আমন্ত্রণ পেয়েছি। ওখানে আমাদের এই কলকাতার শিল্পীরা থাকছেন, তথা আমাদের বিভিন্ন রাজ্য থেকেও শিল্পীরা সেখানে থাকছেন। তো এটা আমাদের কাছে একটা বড় আপকামিং একটা বড় কি বলবো আনন্দের জায়গা, যে আমরা কলকাতা থেকে এতজন আর্টিস্টকে নিয়ে আমরা ওখানে গিয়ে এইভাবে পারফর্ম করতে পারছি। অনেক ধন্যবাদ ঋতুপর্ণা দিকে। আর আজকে বেশ জমজমাট একটা এপিসোড হলো, এতজন শিল্পীকে সঙ্গে পেলাম, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা ধরনের কাজ দেখতে দেখতে সেই আলাদা আলাদা ধরনের কাজের গল্প, তাদের প্রত্যেকের গল্প শুনলাম। এরম এপিসোড কিন্তু সচরাচর শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা, তাই শেষের দিকে আমাদের এবার এগোতেই হবে। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।